জ্যোতিষ তন্ত্র এগুলো অনেক গুপ্ত সাবজেক্ট, গুপ্ত বিজ্ঞানের মধ্যে পড়ে। এত ওপেনলি আগে কখনো এত আলোচনা হতো না। বলে মাঙ্গলিক দোষ আছে, মিথ নাকি অরিজিনাল? না, মাঙ্গলিক দোষ নয় কথাটা, পাত্র এবং পাত্রীর পুষ্টি মেলানো হয়। ভালোবাসার সম্পর্কে জেনারেলি তো অলরেডি তো তার ঠিকই করে নিয়েছে আমরা বিবাহ করবো। এক্ষেত্রে অনেক সময় বলা হয় বিজনেসে সাকসেস পাচ্ছে না, 4-5 বছর হয়ে গেল। দেখতে হবে তার টাইমটা কি আছে, টাইম খুব ইম্পর্টেন্ট জিনিস। নিজের বাড়ি করেছে, বাড়িতে শিফট হলো, কিন্তু তারপরে দেখা গেল ফ্যামিলিতে অশান্তি চালু হয় বা ডাউনফল একটা দেখা যায়। তো এখান এটার সাথে জ্যোতিষের যত না বেশি সম্পর্ক, মানে জ্যোতিষ তো একবার আছে, এনার্জি যেহেতু রয়েছে, এর সাথে বাস্তুর একটা বড় সম্পর্ক হয়ে যায়। একটা সমীক্ষায় দেখা যাচ্ছে যে ব্ল্যাক কালারের গাড়ি নাকি বেশি অ্যাক্সিডেন্ট হয়। আর ব্ল্যাক কালার কারোর জন্য খুব সুটেবল, সেটাও আছে। উপরে খেলা নিউজিল্যান্ড এখনো মধ্যে কোনো ট্রফি জিততে পারেনি। শনির লগ্ন যাবে তাদের জন্য ব্ল্যাক ভালো হয়। যদি আমার অ্যাকাউন্টকে আমি ব্যালেন্স করছি, আমি কারণ অ্যাকাউন্টে দিলাম যে ছোট্ট যদি ব্যালেন্স করি, সেটা কিন্তু খুব বড় আকারে সেটা তৈরি হচ্ছে। সবাইকে আরেকবার স্বাগতম আমার চন্দন চৈ পডকাস্ট চ্যানেলে। আজকে আমাদের যে গেস্ট আছে, আজকের এই প্রোগ্রামটা আপনাদের কাছে এবং আমার কাছে কেন এত ইম্পর্টেন্ট হতে চলেছে বা আমার কাছে স্পেশাল কেন, তার কারণ হচ্ছে যেই টপিকের উপর আজকে আলোচনা হবে সেইটার উপর ট্রাস্ট আমার সত্যিকার একদম জিরো। তো আজকে যদি উনি ট্রাস্ট আমার উপর বিল্ড করতে পারেন বা আপনাদের উপর যদি বিল্ড করতে পারেন, তাহলে এই পডকাস্টটা আজকে আপনাদের জন্য সাকসেস এবং আমার জন্য সাকসেস। তো প্রথমেই স্বাগত জানাবো আমাদের চ্যানেলের আজকের অতিথি পারমিতা চ্যাটার্জিকে। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। বেসিক্যালি আপনার এই অ্যাস্ট্রোলজিতে আসা কিভাবে? এটা আমার ব্লাডে আছে। আমার ঠাকুর দাদা খুব বড় জ্যোতিষ ছিলেন, তান্ত্রিক সাধনা করতেন এবং তার ভাইরাও প্রচুর এই নিয়ে রিসার্চ করেছেন। আমার বাবা কাকাদেরও দেখেছি ভালো রকম জ্ঞান ছিল, কাজের সঙ্গে সঙ্গে তারাও এই নিয়ে চর্চা করেছেন। ছোটবেলা থেকে এটা নিয়ে দেখে বড় হয়েছি, কিন্তু ছেলেবেলা থেকে আমার এর প্রতি ভরসা ছিল না। থাকলেও কোথাও একটা সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ছিল, কিন্তু আমার উদ্দেশ্য ছিল কাজটা হয় কি করে। আমি এই জিনিসটার জন্যই বরাবর রিসার্চ করে গেছি যে জিনিসটা কিভাবে কাজ করে, অত দূরে থাকা গ্রহ নক্ষত্র তা আমাদের উপরে কিভাবে কাজ করছে, এটা সম্ভব নাকি। তো আমার ছোটবেলা থেকে প্রথম দিকে আমি খুব আনকনভেনশনালি জিনিসগুলোকে বরাবর রিসার্চ করেছি। তথাকথিত জিনিসের আগে ভরসা করতাম না, কিন্তু যদি জ্যোতিষকে বলতে হয়, জ্যোতিষের মতন মহাসাগর, জ্যোতিষের মতন এত বিস্তর, এত মহা বিষয় বলা হয়, মহা জ্ঞান বলা হয়, এখান থেকে সমস্ত বিষয়ের উৎপত্তি বলা হয়। আমি যদি পরাশর এবং বেদিক জ্যোতিষের মধ্যে ঢুকি, সেটা তো মানে তার ব্যাপকতা বিরাট। আমি বেদিক জ্যোতিষ নিয়ে প্রচুর রিসার্চ করেছি বহু বছর ধরে, এটার উপরে আমার হায়ার স্টাডি করা। জন এস কেপলার, বিজ্ঞানী জন এস কেপলার, তিনি কনস্টেলেশন এবং তার যখন জ্যোতিষে আমরা ঢুকি, সেটাও ব্যাপক এবং বিস্তর, যেখানে সায়েন্টিফিক অনেক ব্যাখ্যা দেওয়া আছে। আয়ুর্বেদকে যদি আমরা দেখতে যাই, আয়ুর্বেদের খুব ডিপ যখন নলেজে যাবে, আগে জ্যোতিষ বিচার হয়ে আয়ুর্বেদের ট্রিটমেন্ট হয়। আয়ুর্বেদ জ্যোতিষ একসঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং আগে প্রাচীন সাবজেক্ট, আয়ুর্বেদ প্রাচীন সাবজেক্ট। এবং এই যে যদি আমি খুব পুরনো বই এবং অটোবায়োগ্রাফি অফ যোগী, খুব বেস্ট সেলিং বই, সেটা নিয়েও যদি আমি কথা বলি, সেখানে অনেক ডিপলি জ্যোতিষ নিয়ে কথা বলা আছে। যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আর্থের মধ্যে, বিজ্ঞানী জন এস কেপলার বলেছেন যে আর্থের আশেপাশে যা ঘটছে, আর্থের এনভায়রনমেন্টে যা ঘটছে, আমরা যেহেতু আর্থের বাইরে নই, সেজন্য তার এফেক্ট আমাদের বডিতে, মানে মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ অ্যান্ড স্পিরিচুয়াল হেলথ, এই তিনটাতেই কিন্তু পড়ছে। অর্থাৎ এগুলোকে আমরা অবজ্ঞা করতে পারি না। এবং প্রপার যদি রিসার্চ না থাকে, তাহলে সেক্ষেত্রে ভুল আসতে পারে, কিন্তু যদি প্রপার রিসার্চ থাকে, তাহলে তা কখনোই ভুল হবে না, তার 99% তা সঠিক হবে। কারণ কোনো বিজ্ঞানী বলতে পারে না সে সম্পূর্ণ সঠিক, কারণ কোথাও না কোথাও গিয়ে একটা পয়েন্ট আসে এবং নতুন, যার জন্য রিসার্চ হতে থাকে কনস্ট্যান্ট। সেক্ষেত্রে জ্যোতিষে আসা আমার এইভাবেই। এবং পরবর্তীকালে প্রথম দিকে যে আনকনভেনশনালি আমি
না আমি এর পেছনে কারণ কি আমি মানবো না চট করে। পরবর্তীকালে এই আমাকে টেনে নিয়েছে বলে। আর জ্যোতিষে আসাটা শুধুমাত্র জ্যোতিষী হওয়ার জন্য নয়, মানুষকে মেন্টাল হেলথ, ফিজিক্যালি, মেন্টালি, তার ডেলি লাইফের এবং তার যে আত্মার যে জার্নি, আমাদের প্রত্যেকে আমরা আত্মা মানে শক্তি, এই যে শক্তির জার্নি, শক্তির বিভিন্ন পার্সপেক্টিভ আছে। এবার সেই শক্তির যে জার্নি, সেই আত্মার যে জার্নিটা, সেটা যাতে আরো সুন্দর হয়, সে যাতে পারপাসফুলি বুঝে এগোতে পারে, জ্যোতিষের কাজ কিন্তু মেনলি সেখানে। আচ্ছা আচ্ছা, আমরা জ্যোতিষ শাস্ত্র মানে সাধারণ মানুষের মাথায় একটাই ধারণা আছে যে আমি জ্যোতিষীর কাছে যাব, আমায় কিছু পাথর দেবে, পড়ে নিতে হবে। এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? পাথরের কথা যদি বলতে হয়, তা আয়ুর্বেদে এক সময় কেন এখনো আছে, যখন বায়ু, পিত্ত, কফ এই তিনটে যখন ইমব্যালেন্স হয়, তখন নানা রকমের ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে, ন্যাচারাল ঔষধি যেগুলো হয় সেগুলো দিয়ে সারানো হয়। এই যে জেমস্টোন, এগুলো ন্যাচারাল, এগুলো কিন্তু ম্যানমেড নয়, আমাদের তৈরি করা নয়, এগুলো ন্যাচারাল, প্রকৃতি তৈরি করেছে। কোনোটা আন্ডার দ্য ওশান, কোনোটা আন্ডার দ্য সয়েল, প্রচুর চাপে তাপে তৈরি হয়েছে এবং ওর মধ্যে সেই শক্তিটা আছে। এবং আয়ুর্বেদে সেটাকে ভিজিয়ে খাওয়ার, সেই তার জলটা খাওয়ার রিচুয়াল আছে, ভস্য করে খাওয়ার রিচুয়াল আছে। যদি আমরা আয়ুর্বেদে অনেক ডিপলি ঢুকি, তখন নানা রকম ভাবে ইউজ করার ব্যাপার আছে। এবং পড়লে পরে যখন আমরা হাতে পড়ি বা কোনো রকম গলায় যখন পেন্ডেন্ট করে পড়ি, হাতে পড়ি বা রিসলেটে পড়ি, তখন না রিফ্লেকশন থিওরিতে কাজ করে, কোয়ান্টাম ফিজিক্সের রিফ্লেকশন থিওরি। জ্যোতিষের আমি যেটা রিসার্চ করেছি, আমি কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট নিয়ে প্রচুর রিসার্চ করেছি। এগুলোর মধ্যে আমি দেখেছি ল অফ অ্যাট্রাকশন, এনার্জি, ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি, এটাতে কাজ করছে, প্লাস রিফ্লেকশন থিওরি। যারা জানবে তারা বুঝতে পারবে রিফ্লেকশন থিওরিতে কাজ করে এবং সেটা অদ্ভুতভাবে আমাদের বডিতে সানরেজের মাধ্যম দিয়ে সেটা আমাদের বডিতে অ্যাবজর্ব হয়। এবং এটা সাধারণ কোনো জিনিস নয়, জেমস্টোন সাধারণ জিনিস নয়, তবে ভুল পড়লে তার ভুল রেজাল্ট হবে। আপনার হার্টের প্রবলেম খাচ্ছেন, মাথা ব্যথার ওষুধ প্রবলেম হবে। হ্যাঁ, তো সেই জন্য খুব না জেনে আমি জেনারেলি কোনো জেমস্টোন সাজেস্ট করি না। জেমস্টোনও আগে থেকে স্যুট করতে দেখতে হয় এবং তার সেই অনুযায়ী ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসও নিতে হয়। যেমন ধরুন পোখরাজের জুপিটার মানে বৃহস্পতির হিসেবে কাজ করে, সেটা আমাদের বৃহস্পতির যে তত্ত্ব আমাদের শরীরে, সেটাকে অনেক বেশি এনহ্যান্স করে। তো সেক্ষেত্রে প্রথমে আগে আমি কাঁচা হলুদ খেতে বলি, কারণ আমি এক্ষুনি বললাম যে কালারের সাথে এবং ইনগ্রেডিয়েন্টসের সাথে, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসের সাথে কিন্তু যে তত্ত্বগুলো সেটা ইনভলভ। বায়ু, পিত্ত, কফ, অর্থাৎ মেডিকেল অ্যাস্ট্রোলজি বা আয়ুর্বেদের মধ্যে যদি ঢুকি, খুব স্ট্রংলি সেটা কিন্তু ওয়েল কানেক্টেড। ঠিক আছে, তার জন্য খাওয়া নট অনলি জেমস্টোন, শুধু জেমস্টোনকে ওই একটা পার্সপেক্টিভ দেখলে চলবে না, এটা খাওয়া দাওয়ার সাথেও ইনভলভ হচ্ছে, মানে আমি কি ধরনের খাবার খাচ্ছি। আচ্ছা, আপনি যে বলেন এগুলো মানে কালারের উপরও নির্ভর করে, তাহলে মানে আমি শুনেছি যেটা যে জন্ম বারের উপর এরকম কালারের ড্রেস পরলে নাকি দিন ভালো যায় বা প্রজেক্টটা আপনার ভালো যাবে। হ্যাঁ, আমি বলছি দু রকমের কনসেপ্ট আছে। একটা হচ্ছে দিন অনুযায়ী, সাতটা দিন কিন্তু 7টা প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করছে। এই যত তিথি, নক্ষত্র, সমস্ত কিছু, এই যত যা আছে আমাদের যে একটা পুরো একটা বছর চলে, তা কিন্তু জ্যোতিষেরই অঙ্গ, যেটা গণিত জ্যোতিষের অঙ্গ। যদি বাংলায় দেখি এবং গ্রিক ইয়েতেও আছে কিছু কিছু, বাংলায় যদি আমি প্রথমে আগে দেখি, সেখানে প্রথমে রবিবার, সোমবার, আমরা জানি সোম কথার অর্থ হচ্ছে চন্দ্র, ঠিক আছে, সোমরস, যার জন্য চন্দ্রের জ্যোৎস্নাকে ইয়ে করা হয়। সান যেটা রবিবার মানে সূর্যকে রিপ্রেজেন্ট করছে, মঙ্গলবার মানে মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে। খুব কমন জিনিস, এটা মানুষ শুনলেই বুঝতে পারছে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই প্রত্যেকটা দিনের প্রত্যেকটা প্ল্যানেটের আলাদা আলাদা কসমিক রেজ আছে, আলাদা কসমিক ফ্রিকোয়েন্সি রয়েছে এবং তার আলাদা আলাদা কালার্স আছে। যে কালার্স গুলো আমাদের বডির মধ্যেও, এই যে চক্র হিলিং এর মধ্যে দিয়ে বা যে কোনো ভাবে আমাদের বডিতে কিন্তু তা কানেক্টেড এবং সেটা আর্টেও কানেক্টেড। আর্টের প্রত্যেকটা জিনিস যেভাবে যেটা কালারটা এনহ্যান্সড দেখা যায়, কোনো গ্রিন কালার মানে ভেজিটেবলস যেগুলো, সেগুলো কোনো না কোনো ভাবে তা কিন্তু মার্কিউরির সাথেই কানেক্টেড। ঠিক আছে, তার জন্য বলা হয় যে এই জিনিসটা ডোনেট কর। আর এটা না এক বছরে 2 বছরের রিসার্চ নয়,
পরাশর মুনি তিনি আজ থেকে প্রায় 6000-7000 বছর আগে লিখেছেন। তারপরে এত বছর ধরে চর্চা হয়েছে, বিভিন্ন রাজারা ইউজ করেছেন, সাধারণ মানুষও করেছেন, নর্মাল হিলিং এ ইউজ হয়েছে। বোঝা যাচ্ছে তো জিনিসটা কালারের জন্য না, যেরকম সোমবার সাদা আমি কালার। যদি রবিবার থেকে শনিবার মধ্যে ধরি, কোন দিনে কোন কালার পরা আমাদের জন্য ভালো? আচ্ছা, রবিবারের যেরকম রয়েছে লাল রং খুব ভালো, কমলা রং খুব ভালো, পিঙ্ক কালার খুব ভালো রবিবারের জন্য, এটা ফ্রেন্ডলি কালার বলা হয়। সোমবারের জন্য সাদা খুব ভালো, সাদা খুবই ভালো, ক্রিম খুব ভালো। মঙ্গলবারের জন্য লাল খুব ভালো, ঠিক আছে। আর কাজে বেরোলে লাল পরে বেরোতে হবে। লাল পরলে ভালো। অ্যাটলিস্ট যারা লাল পরতে পারছেন না তারা রুমাল রাখুন একটা লাল সঙ্গে রুমাল, সেই কালারটাকে আমরা যদি ইউজ করি ওই দিনটাকে এনহ্যান্স হয়, আমাদের ফেভারে যায়। কমলা ভালো, খুব উজ্জ্বল কমলা ভালো। রবিবার দিন না মেনলি কিন্তু রবিবারেরটা বলছি, রবিবার লাল কমলা পিঙ্ক তো আছেই, পিঙ্কটা হচ্ছে মেন ওখানকার, ঠিক আছে, পিঙ্কটা হচ্ছে মেন। আর মঙ্গলবারে লালটা হচ্ছে লাল বা রেডিশ যে অরেঞ্জটা সেটা কিন্তু মেন। আজ তারপর হচ্ছে বুধবার যদি দেখি, বুধবারটা সবুজ রং, সবুজের খুব ডার্ক সবুজ নয়, লাইট গ্রিন বা মিডিয়াম লাইট যেটা সেরকম। এরপর আসছে হচ্ছে বৃহস্পতিবার, সেটা হলুদ রং, সুন্দর ব্রাইট ইয়েলোর কিন্তু অনেক অ্যাবজর্ব করার ক্ষমতা আছে। ইয়েলো কালারটা যে কোনো নেগেটিভ এনার্জিকে দেন অ্যান্ড দেয়ার রিডিউস করতে পারে, যার জন্য গুরুকে সবার ওপরে দেওয়া আছে। যার জন্য হলুদ রং সবসময় খুব ভালো। মানে হলুদ রং আমাদের সঙ্গে না পজিটিভ একটা এনার্জি নিয়ে আসে, হলুদ রং ওই দিনের জন্য ভালো। শুক্রবার দিনকে হচ্ছে সিলভার কালার, লাইট ব্লু, একদম স্কাই কালার, যেটা হালকা একদম স্কাই কালার, সেটা শুক্রবার দিন, কিন্তু ডার্ক ব্লু নয়। আচ্ছা, শনিবার হচ্ছে ব্লু, নেভি ব্লু, রয়্যাল ব্লু, এগুলো হচ্ছে শনিবারের কালার। কালো ব্ল্যাককে যদি আমি বলি, ব্ল্যাক শনিবার দিন হয়, কিন্তু ব্ল্যাক কালারটা ডিপেন্ডস অন চার্ট কি বলছে। চার্ট খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো তো জাস্ট যেটা গণিত জ্যোতিষ দ্বারা আমরা তৈরি করি, যেটা ফলিত জ্যোতিষের মধ্যে ইমপ্লিমেন্ট হয়। তো সেই জিনিসের যখন সেই চার্ট যখন দেখি, যেটা লগ্ন দিয়ে লগ্ন বিচার হয়, রাশি বিচার হয়, তার পুরো হেরিডিটি বিচার হয়, তার কোয়ালিটি বিচার হয়, যে তার পারপাস অফ লাইফ কি। কারণ জ্যোতিষ শুধুমাত্র কি হবে প্রেডিকশন বলে না, জ্যোতিষ বলে যে এর হেরিডিটি এটা, এই ডিএনএ প্যাটার্ন নিয়ে জন্মেছে, এর এই দিকে মোশন, জীবনের মোশনটা এই দিকে থাকবে, এই কাজটা তার করলে ভালো হবে, এর মধ্যে এর ন্যাক থাকবে। যেমন আমাদের না 4টে ডাইমেনশন, মানে আমার পুরুষার্থ আমাদের জীবনের, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। আমাদের প্রত্যেকেই লক্ষ্য করলে দেখা যাবে যে সবাই এটার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো দিক একটু বেশি। কেউ ধর্মের দিকে অনেক বেশি, তার ধর্মের দিকে ইন্টারেস্ট বা ধর্মের হয়েই কাজ করছে। আরেকজনকে দেখা যাবে যে সে হয়তো কর্ম, তার কাছে কর্ম মানে ধর্ম, অর্থ শুধু কর্মটা কিসের না, অর্থের জন্য, শুধু আমি শুধু অর্থ, মানি 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা মানি নিয়ে ভাবছে, মানি নিয়ে কাজ করছে, ধর্ম অর্থ চলে গেল। ধর্ম, অর্থ, কাম কথার অর্থ হচ্ছে ক্রিয়েটিভিটি। কামকে আমরা যেটা মনে করি শুধু ফিজিক্যাল রিলেশনশিপ না, ওটা একটা পার্ট, কিন্তু ক্রিয়েটিভিটি অর্থাৎ কিছু ক্রিয়েশন। কারণ কোনো কিছু যখন, যেটা আমি চলে যাওয়ার পরও সেটা থেকে যাবে, এমন কোনো ক্রিয়েটিভিটি, তবে তার মধ্যে কাম ভাব বেশি থাকবে, এবং কাম ভাবের মধ্যে ডেফিনেটলি ফিজিক্যাল রিলেশনশিপও করছে। এবং লাস্ট হচ্ছে মোক্ষ যেটাকে বলা হয়। মোক্ষ সেটা হচ্ছে আমার এভরিথিং, সবকিছু আছে, কিন্তু আমি না সুখ না দুঃখ কোনো কিছু আমার মাথায় উঠছে না, আমি সবকিছু থেকে একটা ডিট্যাচমেন্টের জায়গায় আসছি, এবং সেটা সাধনার পর। ধর্মতেও সাধনা হয়, অর্থতেও সাধনা কিন্তু সব কটাতেই হতে পারে। সাধনা তো ডিপ রিসার্চ কোনো কিছু, বা ওটা নিয়ে আমি যখন ডিভোশনে আনছি। কিন্তু মোক্ষ অর্থাৎ মোক্ষ যেটা বলি, সেটা লিবারেশনের পর, অর্থাৎ আত্মার কিন্তু একদম ওপরে, একদম টপে তখন আত্মা, তখন ইউনিভার্সের সাথে আত্মা তখন ইমার্জ হবে। হ্যাঁ, তো আমাদের জীবনের এই 4টে হচ্ছে ডাইমেনশন, মেন পুরুষার্থ যেটাকে বলা হয়, যে আমরা এই 4টের ওপরেই কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো জিনিসের প্রতি বেশি কাজ করছি, এটা হতেই হবে। অবশ্যই প্রতিটা মানুষের একটা জ্যোতিষ সেই কাজটা করে
যে আপনি অবশ্যই এই ধরনের কাজের মধ্যে যুক্ত থাকুন। আস্তে 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 এবার সেখানে নাম হবে কি না, সেখানে অনেক গ্রোথ হবে কিনা, সেটা ডিপেন্ড করছে আরো আরো অনেক যুগের উপরে। আচ্ছা, জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে কি জন্ম তারিখ কোনোভাবে যুক্ত আছে? হ্যাঁ, জন্ম তারিখ ছাড়া তো একটা গণিত জ্যোতিষের যে চার্ট করা সেটাই হবে না, হরোস্কোপ যেটা। সেটা কিভাবে? আমি যেটা শুনেছি যে এর প্রতি একটা মূলাঙ্ক হয়, যেমন আমার যেমন 31 মে। না, ওটা আলাদাই। যে মূলাঙ্ক কথাটা যে বলছো না, এটা কিন্তু আমি বলে দিচ্ছি, ওটা হচ্ছে সংখ্যাতত্ত্বের জিনিস, ঠিক আছে? ওটা নিউমারোলজির পার্ট হয়ে গেল। আর অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে, যদি জ্যোতিষের ক্ষেত্রে বলি, তাহলে সেক্ষেত্রে একটা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ, এই তিনটে জিনিস দিয়ে কিন্তু একটা হরোস্কোপ তৈরি হয়। আর সেই হরোস্কোপের ওপর ভিত্তি করে যেগুলো আমাদের ধরো পাস্ট প্রচুর ওল্ডস, তো সেগুলো থেকে দেখে দেখে যখন আমরা সেটা থেকে বিচার করি, যোগ বিচার করি, পজিশন বিচার করি, তখন দশা বিচার করি, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। নিউমারোলজি সম্পূর্ণ আলাদা বিষয়, কিন্তু এরা ইন্টারকানেক্টেড, কারণ নাম্বারটা ম্যাটার করে, নাম্বার ভাইব্রেশন ম্যাটার করে। আচ্ছা, অ্যাস্ট্রোলজি কি কারোর ভবিষ্যৎ চেঞ্জ করতে পারে? ভবিষ্যৎ কোয়ান্টাম ফিজিক্সের যদি আমি এতে যাই, কোয়ান্টাম ফিজিক্সের রিসেন্ট অবশ্য অন্য কথাও বলছে। আগের যেটা রিসার্চে সেখানে বলা হয় যে কোনো ফিউচার নেই, কোনো পাস্ট নেই। এবার আমি যদি সেক্ষেত্রে ধরি, পাস্ট ফিউচার শুধুমাত্র মেমোরি ক্রিয়েট করে। আমরা প্রচুর মেমোরিয়াল বডি দিয়ে তৈরি, প্রচুর মেমোরিজ দিয়ে তৈরি। আমাদের বডিতে প্রচুর মেমোরিজ আছে। আমি দাঁড়াচ্ছি, বসছি, উঠছি, কথা বলছি, আমি চিন্তা করছি, আমার ইন্টেলিজেন্সি কত বেশি না বেশি, এই আমার কোন দিকে ইন্টারেস্ট বেশি, এগুলো হেরিডিটি। এবং হেরিডিটি মানে কি? হেরিডিটিও কিন্তু মেমোরিকে ক্যারি করছে, সেই ধরনের মেমোরিটাকে ক্যারি করছে। মানে কারোর ব্লেসিংস আছে, কারোর কার্স আছে কোনো আত্মার, বা তাদের বাবা মা বা অ্যানসেস্টারের কোনো ভালো কাজ বা মন্দ কাজ বা কিছু আছে, সবকিছু মিলেই কিন্তু আমি তৈরি হচ্ছি। এবার কোনো কোনো আত্মার সঙ্গে কোনো সে আত্মার যদি দেখা যায় যে কর্ম অনেক ভালো ছিল এবং সে তার কর্ম ভালো ছিল মিন্স মানে আগের জন্মে আমি আগের জন্মের বলছি, আত্মা দেখা যাচ্ছে সেই শক্তিটা অনেক ভালো কাজ করেছে, কনস্ট্যান্ট নিজেকে অনেক বেশি ভালো কর্মের মধ্যে যুক্ত রেখেছে। তখন তার যখন পরের কানেকশন বাবা মায়ের সঙ্গে কোনোভাবে কানেকশন হচ্ছে, তার যে অ্যানসেস্টারদের সাথে, তাদের ভালো ভালো যোগগুলো পাচ্ছে। তা না হলে একই বাবা মায়ের 3-4 জন বাচ্চা, কারোর দেখা যায় চার্ট অত্যন্ত ভালো, বাকি 2 জনের বা 3 জনের দেখা যায় ভেরি অ্যাভারেজ চার্ট বা অত ভালো যোগ নয়, বা তার অতটা উন্নতি নয়। কেন? একই তো এনভায়রনমেন্ট, একই তো বাবা মা, একই রক্ত, একই জিনিস, তাহলে আলাদা কেন হলো? আলাদা কোথায় হয়? আত্মার না, এফার্ট কেউ তো কিছু এফার্ট বেশি দেওয়ার থেকে বড় কথা এফার্টটা দিল কেন? বাবা মা তো সবার জন্য একই রকম প্রচেষ্টা করেছে, কারণ ওর ব্রেনটাই চলে অন্যভাবে, ওর মেমোরিয়াল বডিটাকেই চলে অন্যভাবে। এবার তাকে বুঝতে হবে, সেই আত্মাটার জার্নিটাকে বুঝতে হবে। এরকম উন্নতি যে তার হচ্ছে না এটাও ভুল, তার হয়তো অন্যদিকে হচ্ছে, কারণ হয়তো দেখা যাচ্ছে যে ফেমটা পেয়ে যাচ্ছে। এবার সাকসেস তো আমরা ফেম দিয়ে বিচার করি অলওয়েজ, যে এ বেশি নাম পেয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে সেটা দিয়ে, কিন্তু দেখা যাচ্ছে হয়তো সেও পাচ্ছে, সে বাচ্চার হয়তো 3টে বাচ্চা আছে কি 4টে বাচ্চা, সে তার নিজের তার যে সারাউন্ডিং সেখানে তার উন্নতি হচ্ছে। আরেকজনে দেখা যাচ্ছে তার হয়তো 500 লোকের মধ্যে উন্নতি হচ্ছে, আরেকজনে দেখা যাচ্ছে তার 5 লক্ষের মধ্যে উন্নতি হচ্ছে। ডিপেন্ড করছে যে আমি কত পরিমাণ জায়গাকে আমি কভার করতে পারছি, মানে আমার ইন্টেলিজেন্সি দিয়ে, সেটা ডিপেন্ড করে চার্টের উপরে। ভবিষ্যতের ক্ষেত্রে যদি আমি বলতে হয়, অ্যাস্ট্রোলজি ভাগ্য ম্যাটার করে না তা নয়, একদম করে। 9th হাউস খুব ইম্পর্টেন্ট একটা হাউস, যেখানে বলা হয় যে গুরু যদি সহায়তাকে, যেখানে কেউ সাহায্য করছে না, এরকম আমাদের সিচুয়েশন আসে যে খুবই খারাপ কন্ডিশন, কোনো রকম আমি কোনো ডিরেকশন পাচ্ছি না, তখন ভাগ্য কিন্তু কাজ করে। তখন দেখা যায় যে কোথাও থেকে আননোন কেউ এসে আমার পুরো ডিরেকশন ঘুরিয়ে দিল, বা আমার একটা হেল্প, আমরা এরকম আমাদের নিজেদের বা এমন কিছু একটা অপরচুনিটি এলো, আমার জীবনের অনেক কিছু চেঞ্জ হলো, যেটা করতে চাইছি ভীষণ ভাবে সেটা করতে শুরু করলাম। তো এটা ভাগ্য একটা ম্যাটার করে, অপরচুনিটি ম্যাটার করে। আর ভাগ্য যদি সাথ না দেয়, অপরচুনিটি যদি না পাই, অনেক কিছু জেনে বসে থাকবো, কিন্তু কাজটা হবে না, এটাও একটা ব্যাপার। কিন্তু ভাগ্য প্লাস কর্ম ইকুয়াল টু ফল, অর্থাৎ কর্মটা আমি কতটা কনসিয়াসলি করছি,
কতটা আমি বুঝে করছি যে এই কর্মটাতে আমার কেন করছি, কি জন্য করছি, এটা আমার কি শুধু ভালোবাসা, এটার মধ্যে কি আমার কোনো দক্ষতা আছে, এই যে কাজটা, এই যে কর্মটা আমি করছি সেটা কি সোসাইটির কোনো পারপাস সার্ভ করছে পজিটিভলি, এই যে কর্মটা আমি করছি সেটা কি কোনোভাবে মানি জেনারেট করছে, তাহলে সেই কাজটা না অনেক বেশি এগিয়ে যাবে। সেই কাজটা আমি ধরে নেব, সেই কাজটাকে তখন আমরা করতে শুরু করি। আচ্ছা আচ্ছা, আমার মানে ক্লোজ একজনের বলে মাঙ্গলিক দোষ আছে। আমি অনেক এটা মানে ছেলেদের থেকে মহিলাদের মধ্যে এই জিনিসটা বেশি দেখতে পাই যে মাঙ্গলিক দোষ আছে বলে। মানে এটা কি মিথ নাকি অরিজিনাল? না, মাঙ্গলিক দোষ নয় কথাটা, মাঙ্গলিক একটা যোগ, ঠিক আছে? মাঙ্গলিক কিন্তু সবাই ইউজ করে মাঙ্গলিক না, দোষ কথাটা ভুল বলে, মাঙ্গলিক দোষ নয়। মাঙ্গলিক কথাটা হচ্ছে এই পিরিয়ডের মধ্যে বিয়ে করা যাবে না, বা সেগুলো থাকে কারণ সেই সময় দিয়ে তার এটা অল অ্যাবাউট না আমাদের হরমোনস এবং আমার ল অফ অ্যাট্রাকশন। আমি কি ধরনের জিনিসকে সাবকনসিয়াস মাইন্ডে রিলেট করছি সেই জিনিসটাই কিন্তু আমি অ্যাট্রাক্ট করছি। এবার কিছু টাইম থাকে মানুষ খুব সিদ্ধান্ত এমন জিনিস, সেটা যদি আমি দেখি যুধিষ্ঠির যখন সেই পাশা খেলার সময় যখন দুর্যোধন তাকে চিঠি পাঠিয়েছিলেন যে আমরা এরকম একটা আয়োজন করছি, আপনি আসুন আমরা খেলি, ওটা না দুর্বলতা ছিল, ভেবেছিল যে না এখানেই আমাকে একটা দেখাতে হবে যে আমি পারছি। দুর্বলতা এবং সিদ্ধান্তের জন্য সর্বক্ষণই ওনারা মানে পঞ্চপাণ্ডব সর্বক্ষণ কৃষ্ণের উপর ভরসা করতেন, যা কৃষ্ণ ছাড়া আমরা এগোবো না। ওই একটি সিদ্ধান্তের সময় কৃষ্ণ ছিলেন না ওই সময়, ওনার জন্য ওনারা অপেক্ষাও করতে পারলেন না, খুব ফাস্ট ডিসিশন নিলেন। এবং আজকে মহাভারতের যে মেন ইনসিডেন্ট আমরা দেখি তা কিন্তু মেজরিটি কিন্তু এই পাশা খেলা। হ্যাঁ অবশ্যই। তো সিদ্ধান্ত কত বড় ইম্পর্টেন্ট জিনিস। আজ একটা সিদ্ধান্ত আমার জীবনের ভালো দিক মন্দ দিক বহু কিছু, ভালো মন্দ সবকিছুই কিন্তু আমাকে উন্নতিই দিতে পারে, কিন্তু আমি কিভাবে দেখছি। কিন্তু জেনারেলি যদি আমার লাইফের সেই অসহ্যকর পরিস্থিতি কিছু পড়ছে, সেটাকে যদি আমি আগে থেকে আটকাতে কিছুটা পারি, কারণ হিউম্যান ইন্টেলিজেন্স কিন্তু মারাত্মক, আমি যদি সেটা আটকাতে পারি কনসিয়াস মাইন্ড দিয়ে, তাহলে আমার যে লাইফের জার্নি সেটা অনেক সহজ হবে কি হবে না, সিদ্ধান্তের দিক থেকে দেখতে গেলে। আচ্ছা, আমরা যে টপিকটা আলোচনা করছিলাম এই মাঙ্গলিক দোষ, বা এই বয়সের মধ্যে বিয়ে করা যায় না দোষ আছে বলে, বা এই বয়সের মধ্যে বিয়ে করলে তার হাজবেন্ডের কোনো প্রবলেম হতে পারে বা কোনো মৃত্যু যোগ আছে, এরকম আছে, এইগুলো কি টোটালি মিথ নাকি এগুলো বাস্তবে? না, পুরোটা মিথও নয়, আবার পুরোটা সত্যিও নয়। মাঙ্গলিক যে যোগটা সেটা মঙ্গল দিয়ে দেখা হয়, মঙ্গল না বলা হয় যে বেদিক অ্যাস্ট্রোলজিতে, যে এর নিজস্ব কোনো বুদ্ধি নেই, এ পুরো একদম প্রচন্ড এনার্জি নিয়ে জাস্ট হুম করে আর কি, মানে কোন দিকটা আমি যাব সেই দিকটাকে সবসময় ফোকাস করে। আমাদের ব্লাড সার্কুলেশনকে কিন্তু মার্স দেখে, ঠিক আছে? যখন 29 এজ হয় একটা মানুষের, এই সময় খুব হাই থাকে, এতদিন অবধি খুব স্ট্রং থাকে মঙ্গলের যে প্রভাব। তারপর ধীরে ধীরে সেটা একটা স্টেবল জায়গায় আসে। দেখবে যে অনেক সময় দেখা যায় যে 30-এর পর থেকে একটা মানুষের উন্নতি শুরু হলো, একটা ডিফারেন্ট ডিরেকশন এলো, অনেক মানুষের দেখা যায়। এবার বিবাহ অনেক ছোট বয়সে যদি হয়, মাঙ্গলিক যারা থাকে তাদের প্রথমত ডিরেকশনের প্রবলেম হয়, কি করছি, কেন করছি, কেন রেগে যাচ্ছি, কারণ এদের এমনিও সেক্সুয়ালি ইন্টারেস্টও অনেক বেশি থাকবে, এদের এনার্জি অনেক বেশি হবে, ব্লাড সার্কুলেশন অনেক বেশি হাই স্পিড থাকবে, এরা দুম রেগে যাবে, সিচুয়েশন ভাববে না, এদের মধ্যে কামনেসটা খুবই অসুবিধা, একদম তাই। তো সেই কারণে 29-এর পর মাঙ্গলিক বা 29 মাঙ্গলিকদেরকে বিয়ে করার কথা বলা আছে, এবং আমি সেখানে বলি যে 29-এর পর অটোমেটিক তার নিজের মধ্যে একটা স্থিরতা আসবে। তো সে তখন বুঝতে পারবে যে না ঠিক আছে, আমি এইভাবে ভাববো না জিনিসটাকে, আমি একটু অন্যভাবে ভাবি। আর এটা গেল মাঙ্গলিক। কিছু পজিশন আছে যেগুলো হাজবেন্ডের হয়তো হেলথের প্রবলেম করতে পারে যদি হাজবেন্ড মাঙ্গলিক না হয়। দুজনেরই দেখা যাচ্ছে একজনের কনফিডেন্স লেভেল এবং সেক্সুয়াল আর্জ এগুলো অনেক বেশি, আরেকজনের অনেক কম।
তো সেই ক্ষেত্রে যখন আমরা খুব হায়ার এনার্জির কাছে যাই, যদি দেখা যায় তখন আমরা ইনফিরিয়র হব কি হব না, সামনের যে এনার্জিটা সেটা ইনফিরিয়র হয়ে যায়। তো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে শুরু করবে যদি মাঙ্গলিকের সাথে বিয়ে হয়, নন মাঙ্গলিক হয়। যদি ওয়াইফ থাকে বা হাজবেন্ড থাকে, তার হেলথের প্রবলেম, কারণ কি তার কেন হেলথের প্রবলেম হচ্ছে না, মেন্টাল হেলথে এফেক্ট করছে কোনো না কোনো ভাবে, সে তার একটু ইনফিরিয়রের জায়গা আসে। এবার দেখতে হবে মঙ্গলের পজিশন কি, এটাই কিন্তু সব না আমি যেটা বলছি, বাট এটা একটাও বড় মানে ধরন আর কি। এবার দেখতে গেলে মাঙ্গলিক যারা হয় তারা কিন্তু কর্পোরেট লিডার বলা হয়, তারা কিন্তু লিডারশিপ কোয়ালিটি সুপার হয়। এবার দেখা যায় যারা বাইরে লিডারশিপ কোয়ালিটি খুব ভালো, কাজের জগতের জন্য মাঙ্গলিকদের খুব ভালো বলা হয়, কিন্তু যখন সে ইনলসদের সাথে আছে, যখন সে হাজবেন্ডের সাথে আছে বা ওয়াইফের সাথে আছে, সেখানে যদি কি লিডারশিপ ফলাতে যায়, সেটা কি ঠিক হবে? হবে না। কারণ কি, ঘর চলে কিসে? ইমোশনাল ভ্যালুসে, তাই তো? তো সেইখানে অসুবিধাটা হয়, যার জন্য বিয়ের কথাই বলা হয় যে বিয়েটা একটু পরে হলে ভালো হবে এই সময়। কারণ কি, সে কাজ করুক আগে, তা করে তার যে অতটা শক্তি, একটা প্রচন্ড লিডারশিপ কোয়ালিটির একটা শক্তি, সে সেটাকে কিছুটা ব্যয় করুক বাইরের কাছে। তারপর যখন সে সংসারে ঢুকবে বা বিবাহে আবদ্ধ হবে, তখন সে এমনি আন্ডারস্ট্যান্ড করবে যে বাইরের জগৎ এত আমাকে ইয়ে দিয়েছে, আমি এইভাবে জিনিসটাকে চালিয়েছি, আমাকে এখানটাকে ইমোশনাল ভ্যালুটাকে বাড়াতে হবে, এটা। তবে কিছু কিছু মাঙ্গলিকের থাকে যাদের বেশ ভালো রকমের হার্ম হয়, অপোজিট ইয়েতে ডিভোর্স হয়ে যায়। 3টে ডি দেখা হয়, ডেথ, ডিপারচার, ডেথ, ডাইভোর্স। অর্থাৎ যদি মাঙ্গলিক ভুল টাইমে বিয়ে হয়, মাঙ্গলিক শুধু নয়, চার্টের 7th হাউস যদি বাজে থাকে, বিয়ের জায়গা যদি বাজে থাকে, তার সাথে যদি মাঙ্গলিক থাকে বা নর্মাল মাঙ্গলিক থাকে এবং ব্যাড মাঙ্গলিক হয়, মঙ্গলের পজিশন শুধু মাঙ্গলিক নয়, নিচ আছে বা বাজে কন্ডিশনে আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম রেজাল্ট খারাপ থাকে। এবং সেক্ষেত্রে তার হাজবেন্ডের বা ওয়াইফের হেলথের প্রবলেম শুধু নয়, মেজর প্রবলেম দেখা যাবে যে হয়তো ডিভোর্স হলো, সম্পর্কটা ডিপারচার হয়ে গেল, ছাড়াছাড়ি হয়ে গেল, সেপারেশনের পজিশনে, বা ডিপারচার, ডাইভোর্স, ডিপারচার অ্যান্ড ডেথ। ডেথও কিন্তু এখানে আছে, কিন্তু ডেথের ক্ষেত্রে এখানে একটা বিশাল বড় প্রশ্ন যে আমার চার্টে যদি খারাপ থাকে বা কারোর চার্টে যদি খারাপ থাকে, সে কখনোই তার হাজবেন্ড বা ওয়াইফের ডেস্টিনি নির্ধারণ করছে না আয়ুটা তার নিজের চার্টেও থাকতে হবে। মানে হাজবেন্ডের বা ওয়াইফের চার্টে সে ডেথের জায়গাটাকে দেখতে হবে যে তার আয়ুটা অল্প কিনা। এবার যদি এমন কারোর সাথে বিয়ে হলো যে মাঙ্গলিক, তাহলে সেটা এনার্জিটা পেয়ে গেল, অনেক বেশি পাওয়ারটা পেয়ে গেল, ওটাতে পারপাস হয়ে গেল। কারণ অনেক সময় দেখা যায় যে 8th হাউসে যখন মার্কিউরি থাকে, তারা খুব ভেতরের থেকে না চট করে কাউকে ক্ষমা করতে পারছে না, এরকম কিছু সিচুয়েশন আসে। এখানে আমার একটা কোশ্চেন আছে যে মানে আমাদের সমাজে বলা হয় যে একটা পুরুষ হয়তো উন্নতি করতে পারছে না, আফটার ম্যারেজ তার চেঞ্জ হতে পারে লাইফ। হ্যাঁ, যদি দেখা যায় 7th লর্ড 9th-এ বসে আছে, 9th-এ যদি জুপিটার থাকে, বিভিন্ন পজিশন আছে, 100 বার হয়। কারণ শুধু আমার তখন বিবাহের পর শুধু আমার ভাগ্য নয়, এটা কিন্তু তান্ত্রিক ব্যাপারও রয়েছে। তন্ত্রের মধ্যে আর অনেক ডিপ, আসলে জ্যোতিষ তন্ত্র এগুলো অনেক গুপ্ত সাবজেক্ট, গুপ্ত বিজ্ঞানের মধ্যে পড়ে। এত ওপেনলি আগে কখনো এত আলোচনা হতো না, যার জন্য লোকের কাছে অনেক কিছু ভুল ঠিক অনেক কিছু ছিল। এখন রিসেন্ট লাস্ট ফিউ ইয়ার্স ধরে অনেক বেশি ওপেনলি লোকের কাছে অনেক কিছু চলে আসছে, অনেক ইনফরমেশন চলে আসছে। এটা কিন্তু বেসিক্যালি একটু 1-to-1 জিনিস, মানে কেউ আসবে, তাকে সেই ডিরেকশনটা দেওয়া হবে, এবং এটা কিন্তু গুপ্ত, যার জন্য এটা কিন্তু এই ওপেনলি সব জায়গায় বলে বেড়ানোর সাবজেক্ট নয়। আমরা যারা মানে সিঙ্গেল থেকে সাকসেস পাচ্ছে না, তারা কি বিবাহ করে নেবে না, সেটা চার্ট বলে দেবে। কারণ তার কেন, এটা একটা কারণ আছে, তার কোনো কার্মিক কোনো কানেকশন তার ওয়াইফের সঙ্গে রয়েছে বা হাজবেন্ডের সঙ্গে রয়েছে। কাকে পে ব্যাকও করতে হয়, এরকমও তো হয়, বহু সম্পর্কে দেখা যায় পে ব্যাক করতে হচ্ছে তো। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে অনেক কিছু পাচ্ছেও, আবার কোনো সম্পর্কে উন্নতিও হচ্ছে, হয়তো কাজে উন্নতি হচ্ছে কিন্তু হয়তো সম্পর্কটা টিকছে না, এরকমও তো হয়। তো ডিপেন্ড করছে যে ওটা কি ধরনের চার্টের ভ্যালু সিস্টেমটা কিভাবে রয়েছে, তার 9th হাউস কেমন, 7th হাউস কেমন, 2nd হাউস কেমন। এই 3টে 2nd হাউস আর 9th হাউস দিয়ে না শ্বশুর বাড়ি, সম্পর্ক, এগুলোকে বিচার করা হয় যে কেমন যাবে, উন্নতি হবে কিনা, এগুলো।
তো ম্যাটার করে। আমার লাক শুধু আমার লাক নয়, আমি কারোর লাককেও বহন করছি বা কারোর কোনো আনলাককেও বহন করছি। আচ্ছা, আমরা সমাজে এখন শুনে থাকি যে বিবাহের আগে পাত্র এবং পাত্রীর পুষ্টি মেলানো হয়, 32টা যে গুণ থাকে মিলে গেলে নাকি খুবই ভালো। এটা কি মিথ নাকি এর বাস্তবে কোনো? হ্যাঁ, বাস্তবে আছে, তবে শুধুমাত্র গুণই নয়, চার্টটাও মেলাতে হয়। চার্টের মেলাতে গেলে তার 7th হাউস কেমন, তার 4th হাউস কেমন, তার 9th কেমন, 2nd কেমন, অনেক কিছু দেখতে হয়। অনেক কিছু দেখে অনেক সময় দেখা যায় গুণগত দিক থেকে হয়তো দেখা গেল অলমোস্ট 28 বা 32 গুণ বা 30 গুণ মিলে যাচ্ছে, কিন্তু চার্ট ওয়াইজ 7th হাউসটা ভালো নয় বা মানে খুবই ডিস্টার্ব। D9 চার্ট অর্থাৎ নবাংশ চার্ট যেটা দেখা হয়, সেখানে দেখা যাচ্ছে যে বেশ ডিস্টার্ব। তাহলে সেক্ষেত্রে কিন্তু যতই গুণ মিলুক না কেন, আমাদের তরফ থেকে আমি আমার তরফ থেকে না বলে দিই যে এর সঙ্গে এটা যাবে না, বা এর ম্যারিড লাইফ এটি ম্যারেজ মেটেরিয়াল। অনেকে তো থাকে ম্যারেজ মেটেরিয়াল নয়, মানে এরকমও তো মানুষ হয়। আর এখন তো আরো বেশি হচ্ছে, মানে দুপক্ষই ভীষণভাবে একটা উদ্ধত্ত ব্যাপার, না আমি এভাবে মানতে পারছি না, নিজের কাজকে অনেক বেশি গুরুত্ব দিতেছে। হ্যাঁ, এখন তো মানুষ করছে, কিন্তু আগেকার দিনেও হতো। দেখা যেত এক পক্ষ অনেক বেশি স্যাক্রিফাইস করেছে, আরেক পক্ষ অনেক বেশি উন্নতি করেছে। এটা হবেই সব জায়গায়। আচ্ছা, এই যে আপনি বললেন কেউ হয়তো পুষ্টিদার মিলল না, কিন্তু তারা একে অপরকে ভালোবাসে, এবার এখান থেকে তারা কি করবে? ভালোবাসলে পরে যদি মনে হয় যে না বিবাহ করবে, তাহলে বিবাহ করবে। সেটা উপর থেকে ডেস্টিনি তৈরি, কেউ আটকাতে পারবে না। খারাপ হলেও তাদের, ভালো হলেও তাদের। না, আমার বলাটা হচ্ছে মানে জ্যোতিষীর কাছে একজন গেছে, এবার সেখানে জ্যোতিষীর যদি দেখা যায় চার্টে কোনো প্রবলেম আছে, জ্যোতিষীর তরফ থেকে জ্যোতিষী যদি না বলে, তারপরে যদি দেখা যায় না তাদের মধ্যে গভীর ভালোবাসা, তাহলে বুঝতে হবে এটা ঈশ্বর দ্বারা তৈরি। নয় পেব্যাক করবে, তা না হলে ভালো থাকবে, যেটাই হোক সেটা তাদের নিজেদেরকে বুঝে নিতে হবে। পুষ্টি সেখানটাতেই মেনলি মেলানো হয় যেখানে অ্যারেঞ্জ ম্যারেজ হয়। শুধু ভালোবাসার সম্পর্কে জেনারেলি তো অলরেডি তো তার ঠিকই করে নিয়েছে আমরা বিবাহ করবো। এক্ষেত্রে অনেক সময় বলা হয় যে এই সময়টা পার করে করো, তাহলে এই টাইমটার পরে গিয়ে করলে পরে ডিরেকশন অন্য আসবে, এই সময় দিয়ে করলে পরে চান্সেস অনেক বেশি যে ব্যাড টাইমটা, ভুল সিদ্ধান্ত নেওয়ার যে সময়টা, সেটা হয়তো কেটে যাবে। আরেকটা হচ্ছে ভালোবাসাটা অদ্ভুত জিনিস, এটা আবেগের জিনিস। আজকে মনে হচ্ছে কি ভালোবাসি, কালকে গিয়ে দেখা গেল ফিউচারে গিয়ে এটাই তখন মাথায় গলায় ব্যথা যে না আমি মোটেও ভালোবাসি না, আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। এরকম তো হয়। আসলে তো হরমোনসেরই গল্প সবটা। আসল ভালোবাসা তাকে না পেলেও মনে মনে তার জন্য চিন্তা করা, তার শান্তিতে, হ্যাঁ তার শুভকামনা করা, তার একটা শান্তিতে থাকাও কিন্তু ভালোবাসা, এবং তার জন্য কিছু করতে পারে। যেই মোমেন্টে আসলে বিবাহ তো এক প্রকারের আদান প্রদান, যে আমি কি দেবো আমি কি পাবো, এটা তো হতেই হবে। তা নাহলে বিবাহ না করেও তো থাকা যেতে পারতো। রাধা কৃষ্ণের প্রেম সর্বত্র প্রেম, তার সামাজিক স্বীকৃতি যখনই আসে, সেখানে শুধুই সামাজিক স্বীকৃতি থাকে না জিনিসটা, তখন জিনিসটা আলু পেঁয়াজ নিয়ে সবকিছু নিয়ে ঝামেলা শুরু হয়। এবং ছোট্ট ছোট্ট জিনিস, কেন তুমি আমার জন্য করনি, আমি তোমার জন্য কি করেছি, তুমি আমার ইমোশনাল কেন দাওনি, এগুলো তো হয়। এগুলো তো আমরা নেগলেক্ট করতে পারি না। আর এটা একটা স্ট্রং জিনিস যেটা লম্বা জীবনে চলবে, এবং সেখান থেকে একটা বোর্ডম আসবেই। আজকে মানুষের মন তো, ভালোবাসা যদি আত্মার হয় তা পরিবর্তন হবে না, কিন্তু যদি মনের হয় তা পরিবর্তন হতে কতক্ষণ। মন তো পরিবর্তন হয়, আবেগ পরিবর্তন হয়। আজকে একরকম সাইকোলজি, কালকে একরকম সাইকোলজি। মনে করুন কেউ বিজনেস স্টার্ট করেছে, কিন্তু বিজনেসে সাকসেস পাচ্ছে না, 4-5 বছর হয়ে গেল। সে একটা এক্সপেকটেশন নিয়ে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছে, কিন্তু সেখান থেকে সে নেগেটিভ ফিডব্যাক পেয়েছে। সে এবার নিজেকে কিভাবে মোটিভেট করবে নিজের লাইফের জন্য, বা সে হয়তো সেখানে অনেক টাইম বা মানি সবকিছু ইনভেস্ট করে বসে আছে, সেখান থেকে সে কিভাবে ওভারকাম করবে? সেক্ষেত্রে দেখতে হবে যে সেই ব্যবসাটা তার জন্য সুইটেবল কিনা। প্রথম, ব্যবসা পার্টনারশিপ অর্থাৎ অংশীদারি হচ্ছে কিনা, সেটা অংশীদারি হলে অনেক সময় অনেকের চার্টে একদম চলে না। তৃতীয় হচ্ছে সে স্থানকাল পাত্র, তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস। সে কোন জায়গায় বসে ব্যবসাটা করছে ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় তার সেখানে হবেই না, তার সেখানে ব্যবসাটা হবেই না, সে সেখানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। মানে লোকেশনের কথা। হ্যাঁ, মাটি একটা গাছ, তাকে বনসাই করে রেখে দেওয়া হয়েছে, তার চাই হচ্ছে বড় বড় বৃক্ষ হবে সে, ঠিক আছে, অমুক রোডের অমুক
হ্যাঁ, ব্যাপারটা এবার করে তো- সেখানে সয়েল দেওয়া হয়েছে ওইটুকুনি একটা টবের মাঠে। আচ্ছা, তো তাহলে সে এবার আপ্রাণ চেষ্টা করছে একটা বটবৃক্ষকে একটা ছোট বনসাই করে রেখে দিয়েছে। তো সে কি কখনো বড় হবে? সেখানে সেখানে হবে না, একটা মিনিমাম সাইজে থাকবে। তখন সেখানে মাটিটাকে চেঞ্জ করতে বলা হয়। মাটি কেন না, আমার যে ডিরেকশন, আমি যেটা চাই, আমি যদি খুব বড় চাই তাহলে আমাকে বড় করতে হবে, বড় আমাকে সেভাবে ভাবতে হবে, এবং চার্ট বলে দেবে যে এই ডিরেকশনে গেলে পরে এটা ইন্ডিকেট করছে। মানে এগুলো সমস্ত ক্যালকুলেশনের ব্যাপার, এরকম নয় যে ভাবা বেগের ব্যাপার, যেটা একটা ধরে একটা যা খুশিটাই বলে দিল। পুরো ক্যালকুলেশন এবং অন স্পট মিলবে এগুলো। এবং এখানে এখানে গেলে পরে আপনার উন্নতি হবে। এবং আমি আজকে থেকে করছি না, আমার 15-16 বছর হয়ে গেছে। একদম মানে 7-8 বছর আগে, 10 বছর আগেও যারা আছে তারা বলে যে একদম অ্যাকিউরেট হবে যদি পড়াশোনা এবং রিসার্চ থাকে। তা না হলে ভুলভাল জিনিস বলা যায়, আপনি না আরেকবার ওখানে গিয়ে চেষ্টা করুন, আপনি না ওখানে গিয়ে চেষ্টা করুন, তাহলে সময় নষ্ট হচ্ছে। এবং দেখতে হবে তার টাইমটা কি আছে। টাইম খুব ইম্পর্টেন্ট জিনিস বিংশোত্তরী দশা। যেটা টাইমের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে খুব ভুল টাইমে সে স্টার্ট করেছে, তাকে কিছুটা বেগ পেতে হবে, সেইটাই কিছুটা ভাগ্য, তাকে তার মধ্যে থেকে কিছু কিভাবে বেটার করা যায় সেটা করা যেতে পারে। আচ্ছা, অনেক সময় তো এরকম দেখা যায় দুটো একই দোকান পাশাপাশি আছে, একই দিনে স্টার্ট হয়েছে, বাট একজন গ্রো করে যাচ্ছে, একজন করতে এই তো পারছে না। একই জিনিস বললাম যে একই বাবা মায়ের 3 বাচ্চা বা 4 বাচ্চা, একজন অনেক গ্রো করছে আরেকজন করছে না। এটা লাক, কিছুটা তো আছে, কিছুটা কর্ম, কিছুটা ইন্টেলিজেন্সি। এই লাকের ব্যাপারটা তো ইন্টেলিজেন্সি দিয়েই, যার কারোর বুদ্ধি বেশি সে অন্যভাবে চিন্তা করছে, কারোর কনফিডেন্স বেশি সে অন্যভাবে চিন্তা করছে। চার্ট তো অনেক কিছু দিকগুলো দেখে, এর কতটা কনফিডেন্স, এর সাবকনসিয়াস মাইন্ড কিভাবে টিউনিং করে, এ কর্মঠ কিনা, এ কতটা কর্মঠ, এ বুদ্ধি দিয়ে কতটা কাজ করছে, এর ইন্টেলিজেন্সি, এর ব্যবসায়ী বুদ্ধি বা এর জবের জন্য চার্ট কিনা, তার চার্টটা কিসের জন্য দেখতে হবে। যে তার কি জবে গেলে উন্নতি, তার কি ব্যবসায় গেলে উন্নতি, নাকি তার অনেকগুলো কার্ডস নিয়ে বসে আছে, সে অনেক রকম বাজে যোগ নিয়ে বসে আছে, যেটা সে কিছুতেই সেখান থেকে যদি সে কাট না করে, সেটাকে যদি রিডিউস না করে নেগেটিভ এনার্জিটাকে, তাহলে তার কিছুতেই পজিটিভ দিকটা খুলবে না। এটা হচ্ছে ব্যাপার। কারণ স্ট্র্যাটেজি অল্প, মেন হচ্ছে মেন্টালিটি, মাইন্ডসেট। আমি কিভাবে মাইন্ডসেট করছি, মাইন্ডসেটই কথাই বলে দেয় জ্যোতিষ। জ্যোতিষের মেন বক্তব্যই হচ্ছে যে এখানে এরকম জিনিস আছে, এটা এরকম এরকম যাবে। আচ্ছা, একটু অন্য ডিফারেন্ট এবার কোশ্চেন করি বা ডিফারেন্ট দিকটা তুলে ধরি। আমরা দক্ষিণেশ্বর বা ট্রেনে উঠলেই দেখি এই বশীকরণ, 5 মিনিটের মধ্যে বশীকরণ, মানে এটা কি সত্যি করে সম্ভব? বশীকরণ প্রথমত জ্যোতিষের বিষয়ই নয়, জ্যোতিষ দিয়ে কোনোদিন বশীকরণ করা যায়, জ্যোতিষ দিয়ে ডায়াগনোসিস করা যায়, জানা যায়, লাইফের ডিরেকশন বোঝা যায়, পারপাস বোঝা যায়, কোন দিকে গেলে ভালো হবে না হবে, টাইম বোঝা যায়। এটা স্পেস অ্যান্ড টাইমের কথা বলে জ্যোতিষ, পুরোপুরি স্পেস অ্যান্ড টাইমের কথা বলে। স্পেস হচ্ছে আমার যখন চারটা হচ্ছে স্পেসেরই ইমপ্রিন্ট, আকাশের ওই সময় দিয়ে কি ছিল, রাইজিং সাইন কোথায় ছিল, এবং টাইম হচ্ছে যেটা বিংশোত্তরী দশা থাকে, যে একটা বাচ্চা জন্মার পরে এ খুব বড় ব্যবসা জন্মেই তো আর হচ্ছে না, 10 বছরের মধ্যেও হচ্ছে না, একটা টাইমের পর কি হচ্ছে দেখা যায়, অনেকটা বলা হয় যে অনেক দেরি করে গিয়ে হবে, রাইট। এবার বশীকরণের জিনিস এটার কোনো পার্টই নয়। বশীকরণ তন্ত্রের একটা পার্ট আছে, তন্ত্রের বিভিন্ন রকম পার্ট আছে। আজকে তন্ত্র নিয়ে যেহেতু আমরা কথা বলছি না, তার মধ্যে আমি ঢুকছি না, কিন্তু বশীকরণটা আগে, বশীকরণের ব্যাপারটা হচ্ছে 100 বার হয়, কারণ আমি একটা এনার্জি আফটার অল, আমি সেটাকে ভালো দিকে ইউজ করছি আর খারাপ দিকে ইউজ করছি, দুদিকেই হবে। এবার যখন আমি খারাপ ভাবে ইউজ করছি, আমার যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ইউজ করছি, তার ফেরতও আমি পাবো। বশীকরণের সবার আগে যেটা হয়, আমি নিজেই বশ হয়ে যাই। যে যাকে বশীকরণ করতে বলা হয়, যে আপনি ধর, আমি যেটুকুনি আমি দেখেছি, দেখা গেল যে গার্লফ্রেন্ডের প্রতি আমার প্রচন্ড আসক্তি রয়েছে, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, এবার আমি তাকে চাই, আমি সত্যিই ভালোবাসি, এই ভালোবাসা অত্যন্ত গভীর, তো আমি একে চাই। তো সেক্ষেত্রে যখন তাকে বশ করার, বশীকরণের যারা দেয় যে এই বশ করুন, ওইভাবে করুন, সবার আগে সে স্ট্রংলি তার গার্লফ্রেন্ডের প্রতি আগে নিজেই বশ হয়ে যাচ্ছে, তবেই না সে করছে কাজটা। হ্যাঁ, অবশ্যই। সবার আগে সে নিজে বশ হচ্ছে যে আমি তো তার প্রতি বশ, মুগ্ধ। তাহলে তার অ্যাটিটিউড চেঞ্জ হবে কি হবে না? আমরা যেটা মনের মধ্যে ভাবি, যে ধরনের চিন্তা থাকে, তারই তো রিফ্লেকশন হতে থাকে কনস্ট্যান্ট, আমরা সেটাকে রেডিয়েট করতে থাকি। কিন্তু
মনের মধ্যে যা চলে অনেক সময় দেখবেন যে একটা মানুষকে দেখলে আমার একদম পছন্দ হচ্ছে না। কেন হচ্ছে না? সামাও কোনোভাবে এনার্জি ক্ল্যাশ করছে তার সঙ্গে, হয়তো সে কিন্তু কোনো খারাপ কিছু করেনি, কিন্তু হয়। আবার মনের মধ্যে কি কি চিন্তা করছে অনেকে ধরতে পারে। আসলে আমরা রেডিয়েট করি, নাভি খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে। নাভি রেডিয়েট করে এনার্জিটা, শক্তিটা, এনার্জি এবং অ্যাট্রাকশন কিন্তু নাভি দিয়ে হয়। আমরা কিন্তু চেহারা দেখে যেগুলো ভাবি আসলে তা নয়। নাভি রেডিয়েট করে, নাভির সাথে নাভির কানেকশন আসে, রেডিয়েশনের কানেকশন আসে, তবে গিয়ে ওটা হয়। তো বশীকরণের আসল জিনিস হচ্ছে আমি আগে বশ হচ্ছি, ল অফ অ্যাট্রাকশন তৈরি হচ্ছে, ল অফ অ্যাট্রাকশন সবসময় সেটাকে অ্যাট্রাক্ট করবে, এটাই তো কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্টের গল্প চলে আসছে। এবং বশীকরণের ক্ষেত্রে না ডিএনএও খুব ম্যাটার করে, মানে যার জন্য কাপড় বলে, নোখ বলে, ডিএনএ, এগুলোতে প্রত্যেকটাতে চুল বলে, কেন বলে? বিকজ এগুলোতে প্রত্যেকটাতে ডিএনএ আছে, তার জন্য ল অফ অ্যাট্রাকশন। বশীকরণ এটা দিয়ে কি যাওয়া উচিত না উচিত না, আপনার এক কথায় কি বলবেন? বশীকরণে নিজেকে বশ করে ফেলা হচ্ছে তো প্রথমেই আগে। না, আমি মনে করুন একটা খারাপ কাজকে কোনোদিনই সাপোর্ট করা উচিত নয়। খারাপ কাজ খারাপই হয়। আজকে আমার টাইম ভালো, হয়তো দেখা যাচ্ছে এক্ষুনি তার ফল আসছে না, কিন্তু খারাপ কাজে তার ইফেক্ট হবে। কর্মা, কার্মিক হেলথ ভীষণ ইম্পর্টেন্ট। যে আমি ইন্টেনশনটা আমার কি, আমি কেন এই কাজটা করছি, শুধুই কি আর্ন করার জন্য বা কাউকে আটকে রাখার জন্য? কেন আমি কাউকে বাঁধতে চাইবো? যদি সত্যিই আমি ভালোবাসি কাউকে, সেটা অর্গানিক ওয়েতে হবে। সেটা আগে নিজেকে বুঝতে হবে যে অর্গানিক ওয়েতে হচ্ছে। তাকে ভালোবাসাতে কখনো চাইতে হবে না যে আমার চাই 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 অ্যাটেনশন চাই, এই চাই সে চাই। অটোমেটিক হবে, যেখানেই নেই সেখানেই বাঁধতে হবে। আর বাধা মানে কিন্তু আজকে বাধা কালকে নয়। বশীকরণের ব্যাপারটা খুব মানে কিছু কিছু ক্ষেত্রে তা খুবই ভালো কাজ করে। কেন করে? দেখা যাচ্ছে যে অন্যদিকে সম্পর্কে চলে গেছে বা কিছু, তো সেটা ওই ল অফ অ্যাট্রাকশনের মাধ্যম দিয়ে স্পেল তৈরি করেও হয়, যেটা ওয়েস্টার্ন মতে আছে স্পেল তৈরি করা, সেটাই এখানকার বশীকরণ। আমরা এখানে হাসাহাসি করি বহু লোকে, কিন্তু স্পেল তৈরি কিন্তু বিদেশেও রয়েছে এবং প্রচুর জায়গায় রয়েছে স্পেল তৈরি করে, মানে পজিটিভ স্পেল। এটা থাকলে পরে আমি প্রোটেক্টেড থাকবো। বিভিন্ন রকম রিচুয়ালস আছে, কারণ এগুলো সবকটাই কিন্তু আমাদের অ্যাস্ট্রাল বডি এবং হরমোনসের সাথেই কানেক্টেড কোনো না কোনো ভাবে। তো একটা শক্তিকে আমি ভালোভাবে ইউজ করতে পারি, আমি খারাপভাবে ইউজ করতে পারি। যদি খারাপভাবে ইউজ করি তার পে ব্যাক আমাকে করতে হবে। কেউ সেখানে এবং সেটা মাল্টিপল রূপে আসবে, ছোটখাটো নয়। আজকে ভালো কাজ করলেও সেটাও মাল্টিপল রূপে আসবে, খারাপ কাজ করলেও মাল্টিপল রূপে আসবে। দূর থেকে দেখে মনে হবে যে তো খুব বিশাল বড় করে ফেলেছে, বিরাট গাড়ি বাড়ি করেছে, ভেতরটা না ফাঁপা, আনন্দ নেই, শান্তি নেই সব। এবং এফেক্টটা শুধু নিজের আসে না, আসে হচ্ছে যেখানে আমি প্রিয়জন, যেখানটাতে লাগলে সব থেকে বেশি আমার লাগবে, অর্থাৎ আমার জেনারেশন, প্রজন্ম, আমার পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, এইখানে গিয়ে ধাক্কাটা খায় এনার্জি ঘুরতে ঘুরতে। যার জন্য সব থেকে বেশি কষ্ট তো ওইখানে আসবে না। একদম। আচ্ছা, যদি কেউ এটাকে এইভাবে ইউজ করে যে আমি কোনো বিজনেস ডিল করতে যাচ্ছি, সামনের পার্সনকে বশীকরণ করে বিজনেস ডিলটা বার করে নিলাম, না অত সহজ নয় জিনিসটা। তাহলে সবকিছু হয়, তবে হয় না একদম তা না। দেখতে হবে যে তারও কোনো কার্মিক কানেকশন আছে যার উপরে জিনিসটা অ্যাপ্লাই করা হয়। রিসার্চে দেখা গেছে যে তারও কোনো রকম, সেও কখনো কিছু ভুল কিছু করেছে, কারণ না কারণ কেউ না কেউ মাধ্যম হচ্ছে সেই জিনিসটা সে ফেরত পাচ্ছে। ইজি কিন্তু এমনি এমনি কিন্তু কিচ্ছু হবে না। কোনো ভুলও যদি কেউ যদি আমার উপরে কোনো ভুল কিছু করছে, তাহলে কোনো না কোনো ভাবে কানেকশন থাকবে বা ব্যাড কর্ম, তবেই জিনিসটা আমি পাচ্ছি। এমনি এমনি কিন্তু কিচ্ছু হয় না। আচ্ছা, আমাদের এই জ্যোতিষশাস্ত্রের সঙ্গে কি ধর্মের কোনোভাবে মিল আছে? না, সেইভাবে ধর্মের কোনো মিল নেই, কিন্তু বিভিন্ন জ্যোতিষশাস্ত্র না বিভিন্ন ধরনের আছে। গ্রিক আছে, বিদেশি প্রচুর আছে, কেপলার জ্যোতিষ রয়েছে, কেপি জ্যোতিষ রয়েছে, নারী জ্যোতিষ রয়েছে, বৈদিক জ্যোতিষ আছে, বিভিন্ন রকম জ্যোতিষ রয়েছে। তো বৈদিক জ্যোতিষ যেটা, সেটা পুরো অনেকটাই হিন্দুজমের উপরে রয়েছে পুরোপুরি। এবং এই যে ধরো যে ধর্ম, এই ধর্মটা না সাবকনসিয়াস মাইন্ডের সাথে কানেক্টেড আমাদের। আমি যেরকম দেখে এসেছি, আমার মা পুজো করে, বাবা এটা করে, আমাকে যতই কেউ বলুক অন্য কোনো রকম রিচুয়ালের, আমি হয়তো ঘুরে ফিরে গিয়ে সেই ঠাকুর দেবতা এগুলো নিয়েই করার চেষ্টা করবো, কারণ আমি এটা দেখে এসেছি, ওটা একটা ব্যাকআপ দ্য মাইন্ড আমার রয়েছে। সেক্ষেত্রে বৈদিক জ্যোতিষ খুব স্ট্রংলি তখন বিভিন্ন রকম দান পুণ্য, বিভিন্ন ধর্মের কথা সেখানে বলে। আচ্ছা, তো আমরা এরপর চলে যাব কিছু রেমেডি জানার জন্য।
প্রথম কোশ্চেন হচ্ছে এই যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যদি কোনো রিলেশনশিপ, সেটা হাজব্যান্ড ওয়াইফও হতে পারে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে, যদি তাদের মধ্যে কেউ একজন মানে ব্রেকআপ করে চলে গেল বা রিলেশনের ডিস্টেন্স তৈরি হয়েছে, তো ইমিডিয়েটলি সেইটাকে সলিউশন করার জন্য প্রথমত দেখতে হবে কেন হয়েছে, একটা রিলেশনশিপের প্রবলেমটা কেন হচ্ছে, এবং সেইটা যখন আমরা প্রথমে আইডেন্টিফাই অ্যাস্ট্রোসাইকো যেটা কাউন্সিলিং এবং অ্যাস্ট্রোসাইকোলজি যেটা, সেটা আগে আমি জেনারেলি সেটা আগে করি। কেন হচ্ছে প্রথমে রেমেডি, সেটা তো টেম্পোরারি, আজকে করলো মনে হলো যেন এক্ষুনি ঠিক হলো, কালকে গিয়ে ব্রেক করে গেল, একই জিনিস আবার রিপিট হবে। আগে আমাদেরকে রুটে ঢুকতে হবে যে মূল কি, কেন হচ্ছে। আমি কোনোভাবে তাকে গুরুত্ব দিচ্ছি না, সবকিছু শুরু কিন্তু গুরুত্ব থেকে হয়, রেসপেক্ট থেকে শুরু হয়। কোনোভাবে কি একে অপরের কাছে রেসপেক্টটা কমে গেছে, গ্রান্টেড হয়ে যাচ্ছে, কোনোভাবে কি গুরুত্ব দিচ্ছি না, আগে যে গুরুত্বটা দিতাম সেটা কি এখন দিচ্ছি না, কেন দিচ্ছি না, কি কারণ হচ্ছে, থার্ড পার্সন ঢুকছে, কে ঢুকছে, কি হচ্ছে, এগুলো আগে দেখতে হয়। এগুলো জাস্ট র্যান্ডাম আমি বলতে পারবো না, কারণ এগুলো ভ্যারাইটি অফ পার্সপেক্টিভ রয়েছে, ভ্যারাইটি অ্যাসপেক্ট রয়েছে, সেই অনুযায়ী হয়। তবে টোটকা সেই অনুযায়ী তখন আমি টোটকা বা কাজ হোক বা সেই ধরনের যেটা মাইন্ড এক্সারসাইজ সে ধরনের আমি দিয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে একটা বাড়িতে থাকতো বা রেন্টেড বাড়িতে, নিজের বাড়ি করেছে, বাড়িতে শিফট হলো, কিন্তু তারপরে দেখা গেল ফ্যামিলিতে অশান্তি চালু হয় বা ডাউনফল একটা দেখা যায়। তো এটার সাথে জ্যোতিষের যত না বেশি সম্পর্ক, মানে জ্যোতিষ তো এক্সট্রোভার আছে, এনার্জি যেহেতু রয়েছে, এর সাথে বাস্তুর একটা বড় সম্পর্ক হয়ে যায়। কারণ বাস্তু জ্যোতিষ কে বেস করেই বাস্তু দিয়ে আছে, পুরো যে ডিরেকশন রয়েছে 100বার সেটা ম্যাটার করে। কারণ বাস্তু যদি ভালো না হয়, যেখান থেকে আমি আমার ইমোশনাল যে হেলথ, আমি যে এনার্জিটা আমি কনজিউম করছি, সেটা কিন্তু আমার বাস্তুকে ভালো হতে হবে। ঘর কিন্তু মন্দির, সেখানে যদি আমার কনস্ট্যান্ট আমার কোনো ডিরেকশন ভুল থাকে, আমার দেখা গেল যে আমার সাউথ ইস্ট কর্নারে সেটা অগ্নিকোণ বলা হয়, সেখানে যদি দেখা যায় যে জলের কোনো রকম ওয়াটার সোর্স আছে বা ওয়াটারের কিছু, তাহলে একদম অবধারিত আমার টাকা পয়সা আসবে এবং কনস্ট্যান্ট ঝামেলা হবে, রিলেশনশিপে ঝামেলা হবে। আমি কি ধরনের বাড়িতে আছি ম্যাটার করে। কারণ কি, শক্তি দিয়েই কিন্তু আমরা চলছি। আমরা যতই দেখি এসব আমি করছি, আমি কিন্তু নই আসলে। পঞ্চভূত দিয়ে তো আমরা তৈরি। এই পঞ্চভূত মানে ক্ষিতিতে জগৎ, এই মাটি, বায়ু, আকাশ, জল আর অগ্নি, এই দিয়ে তো আমরা তৈরি। এইগুলোকেই বেস করেই কিন্তু আমরা বেঁচে আছি। একটা যদি ইমব্যালেন্স হয়, আমরা কিন্তু ঠিক থাকবো না। ঠিক সেরকমই যখন একটা বাড়িতে আমরা থাকছি, একটাও যদি ইমব্যালেন্স হয়, তখন একটা ডিস্টারবেন্স তৈরি হবে। মিনিমাম ডিসপিউট, আমরা যেরকম পুরোপুরি পারফেক্ট নই, নো ওয়ান ইজ পারফেক্ট, সেরকম কেউ আমাদের কোনো বস্তু এরকম বলতে পারা যায় না যে একদম সুপার পারফেক্ট, নো। কিন্তু অ্যাটলিস্ট মেজরিটি যেন পারফেক্ট থাকে। তাহলে সেক্ষেত্রে সেখানে যখন আহার গ্রহণ করছি, খাবার খাচ্ছি, সেখানে যখন আমি গিয়ে শুচ্ছি, যেখান থেকে এনার্জিটা আমি নিচ্ছি, আমার রিগেন করছি, সেই পঞ্চভূত থেকে যখন আমি রিগেন করছি, সেটা কিন্তু তখন আমার ফেভারে হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? আচ্ছা, অনেক সময় শুনেছি যে মানে রান্নাঘর একদিকে হলে মানে একটা দিকে হলে খুব ভালো হয়, অন্যদিকে হলে খুবই খারাপের দিকে যায়। হ্যাঁ, দরজাটা, মেন সদর দরজা, হ্যাঁ, খুবই স্বাভাবিক জিনিস। ধরো তুমি আগুনের মধ্যে যদি জল দিয়ে দাও, আগুন জ্বলবে? নিভে যাবে। কমন হিসেবে এগুলো না এত তামঝাম নেই, এত ভীষণ বড় ব্যাপার না। কোন দিকে হওয়াটা উচিত? জেনারেলি ওই যে অগ্নিকোণের রান্নাঘর সব থেকে ভালো, সব থেকে। সদর দরজা ডিপেন্ড করছে, সদর দরজার অনেকগুলো দিক আছে, ওইভাবে আমি ওপেনলি বলাটা যত না ভালো। দক্ষিণ দিকে হলে পরে তার অনেক ডিসপিউট তৈরি হয়। পূর্ব দিকের দরজা হলে তারও আবার ডিরেকশন রয়েছে, বিভিন্ন ডিরেকশন রয়েছে। সেখানে টোটাল 18টা, তো সেখানেরও একটা পার্টিকুলার ডিরেকশন হবে, সেখানে এগুলো মেজার করতে হয়। কিন্তু নর্থের দিক, যেরকম নর্থের দিকে দরজা ভালো, কিন্তু নর্থে একদম এক্সাক্ট নর্থ না হয়ে একটু টিল্ট হলে ভালো। সেক্ষেত্রে এটা ডিপেন্ড করছে যে কোন কোন দিকগুলো করছে, কারণ প্রত্যেকটা দিক জাস্ট 4টে দিক বা সেখান থেকে দিক নয়, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নয়, সেটা টোটালটা অনেকগুলো ভাগে ভাগ হচ্ছে। একটা অষ্টলক্ষ্মী বলা হয়, ঠিক আছে? 8টা দিক, এমনি সেটাকে 18টাতে ভাগ হয়, 16 তারপর 18, আরো ডিটেলে ভাগ হয় জিনিসটা। তাহলে বাড়ি কিনতে যাওয়ার সময় কি অ্যাস্ট্রোলজারকে নিয়ে যেতে হবে? জেনারেলি বাস্তু, আগেকার দিনে এই
বাস্তু কনসেপ্টটা কিন্তু এসছে মন্দির তৈরি থেকে। আচ্ছা। রাজার বাড়ি, মন্দির, এগুলো কিন্তু ভীষণ বাস্তুসম্মত। কারণ এটা হচ্ছে আমরা যেরকম ভাবে খাচ্ছি, ওটা বাস্তু পুরুষেরও কিন্তু সেই জিনিসটা, যে বাস্তু পুরুষের মুখ কোন দিকে, বাস্তুটা কোন দিকে, এটা কিন্তু মন্দির আগেকার দিনে যেমন অনেক প্রাচীন মন্দির এখনো পর্যন্ত ততোধিকভাবে ম্যাগনেটিক ফিল্ডটাকে সমান রেখেছে ভালোভাবে সেখানে দেখা যায় যে সেই ভাইব্রেশনাল এনার্জিটা আছে। কারণ এই যে অনেকেই প্রশ্ন করে, অনেকেই জানতে চায় যে এই মন্দিরে গেলে কি হবে, মন্দিরে গেলে কি হবে। মন্দিরে গিয়ে যখন আমরা একটা গিয়ে বসি বা সেখানে হয়তো কোনো সার্ভিস দিচ্ছি, বা সেখানকার এনার্জিটা ম্যাটার করে, সবকিছু এনার্জিটা ম্যাটার করে। আমি খুব পাশে একটা দেখা যাচ্ছে যে হয়তো গার্বেজ এরিয়া, আমি সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, আমার কি ভালো লাগবে সেখানকার স্মেলটা, তাহলে সেখানকার একটু সবটাই না খুব সিম্পল জিনিস, এগুলোতে খুব বিশাল কিছু ভাবতে হয় না। মন্দির মানে সেখানকার সেই ভাইব্রেশনাল এনার্জিটা আছে। যখন তীর্থের মন্দির হয় তখন সেখানে ভাইব্রেশনাল এনার্জিটা আরো হায়ার, আরো আরো কোটি কোটি মানুষের সেখানে বিশ্বাসটা রয়েছে। ওখানে না যখন বারে 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 গেছে ওই এনার্জিটা তৈরি হয়েছে। বাস্তুটা ঠিক তাই, এনার্জিটাকে তৈরি করতে হয় যে আমার যেন রেডিয়েট করে, আমার সুন্দরভাবে যেন এনার্জিটা ফ্লো করে আমার ইয়েতে। একটা সমীক্ষায় দেখা যাচ্ছে যে ব্ল্যাক কালারের গাড়ি নাকি বেশি অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ করে, একটা সমীক্ষাতে দেখা গেছে ব্ল্যাক কালার করে অনেক সময়। আবার ব্ল্যাক কালার কারোর জন্য খুব সুইটেবল, সেটাও আছে। আবার ব্ল্যাক কালার অ্যাক্সিডেন্ট করে, এটার মধ্যে একটা কসমিক এনার্জি আছে। কারণ অনেক বেশি ব্ল্যাকটা ঠিক, আবার ওয়েস্টে আবার ব্ল্যাককেই অনেক বেশি প্রায়োরিটি দেয়। এগুলোর বিভিন্ন রকম সমীক্ষা দেখা গেছে কোন জায়গায় ভালো, কোন জায়গায় খারাপ। জার্সি পরে খেলা নিউজিল্যান্ড আপনার মধ্যে কোনো ট্রফি জিততে পারেনি। হ্যাঁ মানে ব্ল্যাকের একটা ব্ল্যাক না আসলে স্পিরিচুয়াল কালারের মধ্যে বেশি পড়ে, এবং যখন খুব হায়ার সাধনা হয় তখন ব্ল্যাক কি ইউজ হয়। ব্ল্যাক অনেকের জন্যই ভালো, স্যাটার্ন যাদের লগ্ন আছে। সাধনা বলতে কি ব্ল্যাক ম্যাজিকের কথা বলছেন? না না না, হায়ার সাধনা, কোনো হায়ার সাধনাতেও ইউজ হয়। আর ব্ল্যাকের অনেক রকম দিক আছে। ব্ল্যাক অনেকের জন্য খুব ভালো, ব্ল্যাক এরকম নয় যে ব্ল্যাক ভালো নয়। এটা আর কি ব্ল্যাক যেভাবে ডিজলভ করে এনার্জিটাকে, অন্য কোনো কালার করতে পারবে না। আরেকটা হচ্ছে যেরকম কৃষ্ণ গহ্বর, মানে ব্ল্যাক হোলকে কানেক্ট করে, সব একটা কনজিউম করার ক্যাপাসিটি অনেক বেশি। তবে যেটা হয় সেটা যেরকম শনির লগ্ন যাদের, তাদের জন্য ব্ল্যাক ভালো হয়। শনির লগ্ন, শনি যাদের মকর লগ্ন, কুম্ভ লগ্ন, এদের জন্য ব্ল্যাক ভালো কালার। কিন্তু ব্ল্যাক কোনো শুভ অনুষ্ঠানে আমরা জেনারেলি পড়ি না, কারণ একটা সাইকোলজিক্যালিও একটা ব্যাপার থাকে, একটা কসমিক এনার্জিরও ব্যাপার আছে। আচ্ছা, এরকম কোনো কি উপায় আছে যে আমাদের নেগেটিভ কার্মাকে কমিয়ে পজিটিভ কার্মাকে বাড়ানোর? হ্যাঁ, কার্মার যদি অ্যাকাউন্ট দেখতে হয় তখন সেক্ষেত্রে ডোনেশন এবং লোককে সার্ভিস দেওয়া, মানে আলাদা করে আমি যখন সোসাইটির হয়ে ভাবছি, আমি যখন একটা হিউম্যান বিং, অ্যাজ এ হিউম্যান বিং আমি যখন উন্নত হচ্ছি, একটা ছোট্ট কোনো কার্মা জেনারেট যখন আমি ভালো করি, আমার দেনের একটা ব্যালেন্স হয়। তবে কোথায় করব, কেন করব, কিভাবে করব, সেটা কিন্তু জ্যোতিষ বলে দেয়। যে আপনি আপনার কোনো কার্মিক কানেকশন কোনো না কোনোভাবে, আপনার ধরুন কোনো মহিলার এতে রয়েছে, তাহলে কোনো মহিলা কোনো এনজিও হোক বা মহিলা কোনো সংঘ হোক, আপনি সেখানে না হেল্প করবেন। ইট কুড বি ইন এনি ফর্ম, এটা ক্যাশ হতে পারে, ফুড হতে পারে, কোনো সাপোর্ট হতে পারে। তখন এগুলো না, তখন ইউনিভার্স, আমরা তো ভীষণ ন্যাচারাল, ভীষণ অর্গানিক আমরা, তো সেক্ষেত্রে তখন ঈশ্বর যেটা, ইউনিভার্স যেটা, তখন সেটা মাল্টিপল রূপে আমাদের কাছে ফেরত আসে। অর্থাৎ আমরা যদি জ্যোতিষের মাধ্যম দিয়ে, যেটা মেজর জিনিস হয় যে কার্মা অ্যাকাউন্টকে আমি ব্যালেন্স করছি, আমি কার্মা অ্যাকাউন্টকে দেন অ্যান্ড দেয়ার ছোট্টও যদি ব্যালেন্স করি, সেটা কিন্তু খুব বড় আকারে সেটা তৈরি হচ্ছে। এবং ফরগিভনেস প্রথমে আগে ক্ষমা করা, ঠিক আছে আমি ক্ষমা করে দিচ্ছি, ঠিক আছে, হতেই পারে তার চিন্তাটা আলাদা, আমার চিন্তা আলাদা, কিন্তু যাতে সেটা ব্যালেন্স হয়, যে আমি নিজেকে সেখানে ফরগিভ না করলে এগোতে পারবো না, আমি সামনের রাস্তাটা নিতে পারবো না। আর একটা হচ্ছে ডোনেশন, ভীষণ ইম্পর্টেন্ট কার্মা কানেকশনের জন্য। আর এই দুটো তো ভীষণ ইম্পর্টেন্ট। তবে কোথায় করব, কখন করব, কি দশা চলছে, তার উপর ডিপেন্ড করছে আমি কার্মা অ্যাকাউন্টটাকে কিভাবে ব্যালেন্স করছি এবং কোথায় কোন প্ল্যানেটস বসে আছে। আমি ফার্স্ট হাউস প্ল্যানেট
5th হাউস বা 9th হাউস, এগুলো মেজর ত্রিকোণের, কখনোই তার প্ল্যানেটে বসে থাকা বা তার যে লগ্নপতি বা সে কোথায় বসে আছে, আমি কিন্তু চট করে সেখানে আমি কখনো ডোনেট করব না, কারণ ওটা কিন্তু আমার অ্যাসেট। এগুলো বুঝতে হবে যে আমি কোথায় ডোনেট করে ফেলছি। ডোনেশন মন থেকে করলে করতে পারেন, কিন্তু লাগাতার কোনো ডোনেশন চলছে সেটা কিন্তু দেখে করতে হবে যে কোথায় করছি, বা যেই ধরনের কাজটা আমি করছি সেই কাজটা আমি কখনো ফ্রি করব না, সেটা আমি এমনি ফ্রিতে দেবো না, আমি অন্য কিছু দিতে পারি তাকে, কিন্তু আমার কাজকে আমি ওইভাবে দিতে পারি না। তাহলে সেক্ষেত্রে আমি নিজে হয়তো অজান্তে একটা কর্মা, একটা লুক তৈরি করে দিচ্ছি যেখানে আমি ঘুরছি কনস্ট্যান্ট। এগুলো অনেক কিছু ম্যাটার করে, জাস্ট একটা এইটুকুনি সময়ের মধ্যে এগুলো বলা সম্ভব নয়, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। পডকাস্ট শুরু হওয়ার আগে আপনি একটা গল্প বলছিলেন, মানে গল্প বলতে রিয়েল লাইফ, যে সময় খুব তাদের খারাপ চলছিল, সেখান থেকে আজকে রাজার অবস্থায় আছে। তো আপনি যদি সেটা একটু ডিটেলস আমাদের অডিয়েন্সদের জানান। এরকম অনেক ঘটনাই আছে, তো এই একটি ঘটনা আমি বলছি, সেটা 7-8 বছর আগের ওদের ঘটনা ছিল। তো খুবই খারাপ কন্ডিশনে ছিল, এখানে ইনলস থেকে অসুবিধা ছিল, আন্ডারস্ট্যান্ডিং এর অসুবিধা ছিল, ফাইন্যান্সের জায়গায় খুব খারাপ অবস্থা ছিল, মেন্টালি হেলথের দিক থেকে খারাপ ছিল, মানে কোনো দিক থেকে উন্নতি হচ্ছিল না এইখানে থাকাকালীন। কলকাতায় ছিলেন ওনারা। তো আমি চার্ট দেখে আমি জেনারেলি মানুষকে বলি যে এই জায়গায় যান, এই দিকটায় আপনি চেষ্টা করুন, এখানে আপনার জন্য অনেক ভালো হবে এই দিকটায়। মানে চারটা কার্ড দেখেছিলেন? দুজনেরই দেখেছিলাম, হাজবেন্ড ওয়াইফ দুজনেরই দেখেছিলাম। দেখে তখন, এবং বাচ্চা হচ্ছিল না সব দিক থেকে, তখনও বাচ্চা ছিল না, বাচ্চা হচ্ছিল না। তো তখন তারা আর কি সব দিক থেকেই খুব ঘেঁটেছিল, একদম ভালো কন্ডিশনের জন্য মেন্টাল প্রবলেম হচ্ছিল। যখন মানুষ সব দিক থেকে দেখা যায় দরজা বন্ধ, তখন মানুষ তো খুব অসহায় হয়ে পড়ে। কিন্তু চার্টে সেই সাপোর্টটা ছিল, আমি দেখতে পেয়েছিলাম যে এদেরকে যদি একটু টিউন করা যায়, করা যাবে। বহু চার্টের কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, বা তারা সেই মনোযোগটা দেয় না সেই রেমেডিস গুলো করার জন্য। তো তাদেরকে আমি যেরকম বলেছিলাম সেরকম তারা শুনেছিল, মানে স্টিল নাও এখনো তারা প্রত্যেক বছরই পরে আমার কাছে নেক্সট আরো কি করে বেটার করব, এটার পরে বলে দিন, একটা গাড়ি কিনলেও আমার কাছে জিজ্ঞাসা করে প্রতিটা জিনিস। মানে এটা একজন বলে বলছি না, প্রত্যেকেই তাই করে। এবং ধীরে ধীরে সেই ডিরেকশনটা পাওয়া, চেন্নাই যেতে বলেছিলাম, তো চেন্নাই চলে যায়। তারপর থেকে অনেক উন্নতি, সব দিক থেকে উন্নতি, এবং প্রত্যেকবার যে দিদি আপনি ইন্সপিরেশন, আমাদের জীবনটা অনেক অনেক সুন্দর হয়ে গেছে, অনেক ভালো হয়েছে, যেরকম চাইছি সেরকম দিকটায় যাচ্ছে। হ্যাঁ, তবে খুব গ্রাউন্ড লেভেলে যুদ্ধ করা, আর যুদ্ধটা আমাদের করতেই হবে, লড়াইটা চলবে। সেটা আমি হয়তো দেখা যায় একটা নিচু লেভেলে লড়াই করছি, মানে হয়তো দেখা যায় খুব অল্প পয়সার জন্য লড়াই করছি, আবার দেখা যাচ্ছে লড়াইটাই অনেক বেশি পয়সা বা অনেক ভালো থাকার জন্য লড়াই করছি। লড়াইটা কিন্তু চলবে। তারা যে এরকম নয় যে তারা লড়াই ছেড়ে দিয়ে খুব সুখ এসে গেছে, সুখ এসছে, লড়াইও চলছে, শান্তিও আছে। এটা হচ্ছে ব্যাপার, যে সব ছেড়ে ছুড়ে দিয়ে বসে নেই, কিন্তু প্রত্যেকেই কাজ করছে। কিন্তু যে কন্ডিশনে তারা ছিল, যে একেবারে কোনো ডিরেকশন দেখতে পাচ্ছে না, সেখান থেকে অনেক উন্নতি হয়েছে। আচ্ছা, আমাদের পডকাস্টের একদম শেষের দিকে এসে গেছি। তো যেতে যেতে আমাদের অডিয়েন্সের জন্য কি বলবেন, আর আমাদের অডিয়েন্স যদি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চায় কিভাবে করবে? অডিয়েন্সের জন্য বলবো যে কর্মা জেনারেট করুন, ভালো কর্মা, লোকের জন্য ভালো ভাবুন, ভালো ভাবা, ভালো কাজ করা, ফরগিভনেসের কোনো মানে এর কোনো বিকল্প নেই। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। স্পিরিচুয়ালি বিভিন্ন চ্যান্টিং খুব ভালো কাজ করে। আরো জ্ঞানী হন, রেগুলার বই পড়া, লেখালেখি করা, এটা মার্কিউরি অনেক স্ট্রং হয় এবং খুব দরকার। লাইব্রেরি যাওয়া, নতুন নতুন জিনিসের প্রতি ডিরেকশন দেওয়া, কারণ যত অলস মস্তিষ্ক কিন্তু শয়তানের বাসা। যত অলস থাকবেন, তত ভুলভাল চিন্তা করবেন, তত বেশি ভুলভাল ডিরেকশনে চলে যাবেন। নিজের কবর নিজেই খুঁড়ি আমরা আসলে। তো আমি সর্বদাই বলবো যে স্পিরিচুয়ালি ইনক্লিনেশনটা খুব দরকার প্রতিটা মানুষের। সমাজের জন্য, অন্যের জন্য ভাবা, আমারই শুধু উন্নতি নয়, সেখানে যেন আরো 10টা মানুষের কথা আমি ভাবতে পারি কোনো না কোনো ভাবে। এটা হচ্ছে ব্যাপার। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার পারমিতা চ্যাটার্জি নামে সোশ্যাল মিডিয়ায় রয়েছে। মোবাইল নাম্বার হচ্ছে 9836607941। যোগাযোগ করতে পারেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকেও আনন্দে রাখবেন, নিজেও আনন্দে থাকবেন। আচ্ছা, আমাদের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম বন্ধুদের শেয়ার করুন যাদের সময় সত্যি খারাপ যাচ্ছে, যাতে ম্যাডামের সঙ্গে তারা যুক্ত হয়ে তারা ভালো থাকতে পারে। এতক্ষণ পডকাস্টটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।